হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের পরিমাণগত রসায়নের প্রথম পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের সবগুলো চ্যাপ্টার হয়ে গেছে এবং আমাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন হয়ে গেছে এবং এই পরিমাণগত রসায়নের পরে আমাদের আর একটি মাত্র চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে জৈব যৌগ। তো তোমরা দ্বিতীয় পত্র যখন শুরু করো, দ্বিতীয় পত্রে তোমাদের অনেকেরই টার্গেট থাকে দ্বিতীয় পত্র থেকে আমরা তড়িৎ থেকে প্রশ্ন অ্যান্সার করব, পরিবেশ থেকে প্রশ্ন অ্যান্সার করব, পরিমাণ থেকে প্রশ্ন অ্যান্সার করব। অনেকে জৈব যৌগ চ্যাপ্টারটা বাদ দিয়ে দাও বা জৈব যৌগ চ্যাপ্টারটা পড়তে চাও না, কিন্তু আমরা শুরু থেকে বলে আসছি সবগুলো চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ শুধু এইচএসসি সিকিউ না, তোমাকে এইচএসসি এমসিকিউ এর কথা চিন্তা করতে হবে। তুমি এইচএসসি এমসিকিউ তো স্কিপ করতে পারবা না, তাই না? তুমি চাইলেই কিন্তু এমসিকিউ স্কিপ করতে পারবে না। আবার চিন্তা করো, তোমার সামনে তো অ্যাডমিশন রয়েছে, সেখানে অপশন তো থাকবে না যে 8টার মধ্যে 5টা উত্তর করো, 20টার মধ্যে 15টা উত্তর করো, এমন কোনো অপশন থাকবে না। তো যেহেতু কোনো অপশন থাকবে না, ঠিক আছে, যেহেতু কোনো অপশন থাকবে না, সেহেতু তোমাদের সবগুলো চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, খুবই স্বাভাবিক। তো চলো, খুবই দারুণ, খুবই কনসেপচুয়াল একটা অধ্যায় শুরু করব এবং এভাবে আমার মনে হয় যে টাইপ ভিত্তিক ভাবে আমরা আসলে পড়বো, টাইপ ভিত্তিক ভাবে সিকিউ সলভ করব। একটা সিকিউ সলভ করলে সবগুলো সিকিউ সলভ হয়ে যাবে। ইভেন আবারও বলছি যে সিকিউ কোনোটা সলভ করতেই হবে না, এমসিকিউ কোনোটা সলভ করতেই হবে না, এমন ভাবেই বেসিকটা পড়াবো। এর আগে গুণগত রসায়নে দেখেছো আমি কিভাবে পড়াই, আমার পড়ানোর স্টাইলটা কিরকম। পর্যাবৃত্ত ধর্মের প্রথম পার্টে দেখেছো, তড়িৎ রসায়নে দেখেছো যে আমাদের সিকিউ অ্যাকচুয়ালি সলভ করতে হয় না। হ্যাঁ, তো যারা যুক্ত হয়েছে, পড়াশোনার কি অবস্থা? আজকেও ঠিক সেভাবেই সহজে মজা করে পড়াবো, অনেক বড় ক্লাস হবে না। দেখো খুব দারুণ ভাবে আজকের যে কয়েকটা টাইপ আছে সেগুলো খুব সুন্দর মতো সলভ করে দিতে পারবো। তো ঝটপট পড়ার টেবিলে বসে যাও, কারণ পড়ার টেবিলে খাতা কলম নিয়ে পড়তে হবে যাতে মনোযোগ দিতে পারো। কেউই পড়ার টেবিল ছাড়া একদম বেডে বসে বসে অনেক মজা করে যেভাবে ফানি ভিডিওগুলো দেখো সেভাবে ক্লাসে বসবে না। যাবা পড়ার টেবিলে, খাতা কলম নিয়ে বসবা, কষ্ট করে পরিশ্রম করে ক্লাসটা করতে হবে। মজা করতে করতে, ফান করতে করতে পড়াশোনা হয় না। হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। ঝটপট একটু বাকিদেরকে মেনশন করে ফেলো, আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো। নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, পরিমাণগত রসায়ন। টোটাল 4টা ক্লাস হবে, আমরা টাইপ কভার করব, টোটাল 7টা টাইপ। এই 7টা টাইপের বাইরে প্রশ্ন আসেনি, এবছরও প্রশ্ন আসবে না। ঠিক আছে? রেডি ভাইয়া? সবাই রেডি হয়ে গেলে আমাকে বলো, নোট খাতা এবং কলম নিয়ে পড়ার টেবিলে যাবা। নোট খাতা নিবা, কলম নিবা, পড়ার টেবিলে যাবা, যে আমাকে জানাবা যে ভাইয়া রেডি, এরপর শুরু করব। অর্গানিক পড়ানো হবে এরপরে। 2 মিনিট কিসের, আমি জাস্ট টাইমে ক্লাসে আসছি 8:30-এ। ওকে, আচ্ছা, সব ওকে আছে কিনা বলো। ওকে, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। ওকে, অল স্টার্ট। আমার টেক্সট দেখেন? হ্যাঁ, টেক্সট তো দেখলাম। ওকে, ক্যাপটা খুলে ফেল ভাইয়া। অর্গানিক প্রোর ক্লাস হয় না? অর্গানিক প্রোতে ক্লাস হয় তো, অর্গানিক প্রোতে ক্লাস হয় তো। রেডি না? ওকে, রেডি। তো চলো আমরা শুরু করে ফেলি। আমরা শুরু করে ফেলি। মিস করছিলাম অনেক আপনাকে, সমস্যা নাই। বই কেমনে পড়বো সেটা ক্লাসের লাস্টে বলবো। হ্যাঁ, ওকে, ক্লাস শুরু করছি। খুব প্রিসাইজলি টাইপ ভিত্তিক ভাবে পড়াবো, পুরোটা সময় মনোযোগ দিবা।
তো তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা জানো যে বছর আমাদের টার্গেট ডিউ 4.0 লঞ্চ হয়েছে, টার্গেট বুয়েট লঞ্চ হয়েছে এবং টার্গেট ডিইউ লঞ্চ, টার্গেট ডিএমসি লঞ্চ হয়েছে এবং বিগত বছর আমাদের সফলতাগুলো দেখতেই পাচ্ছ। টপ 10 এ একদম অথেন্টিক 10 জনের যে 5 জন আমাদের টপ 5 এর মধ্যে ছিল তাদের পরিচয় বন্দি ভাষা গ্রুপে পেজে পোস্ট করা হয়েছে এবং টার্গেট বুয়েটে টপ 10 এ যে 6 জন ছিল সেটা তোমরা দেখেছো। ইভেন টার্গেট ডিএমসি প্রোগ্রাম তো অলরেডি হয়ে গেছে, সেখানেও তোমরা দেখেছো। তো গত বছরে তুলনায় এবছর আরো গোছানো, আরো সাপোর্টিভ ভাবে আমাদেরকে পাশে পাবে। তো তোমাদের যাদের টার্গেট বুয়েটে, তারা টার্গেট বুয়েট প্রোগ্রাম, যাদের টার্গেট মেডিকেল তারা টার্গেট ডিএমসি প্রোগ্রাম, এবং যাদের টার্গেট ভার্সিটি টার্গেট ডিইউ প্রোগ্রামে তোমরা এনরোল করে ফেলতে পারো। এবং এখনই ভর্তি হলে তোমরা তো একটা বড় সংখ্যক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। সো আমার মনে হয় তোমাদের এখন থেকে অ্যাডমিশনের জার্নিটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার পাশাপাশি প্ল্যানটাও এক্সিকিউট করে ফেলা উচিত। আশা করছি পরপেতে যেরকম সার্ভিস পাচ্ছ অ্যাডমিশনও ঠিক এরকম এবং এর থেকে গোছানো আরো দারুণ সার্ভিস তোমরা পাবে। এই ব্যাপারে আমরা পুরো টিচার প্যানেল সবাই প্রতিজ্ঞাবদ্ধ। ওকে, তো দেখো প্রথমেই একটা চ্যাপ্টার অ্যানালাইসিস। হ্যাঁ, এটা হচ্ছে একটা চ্যাপ্টার অ্যানালাইসিস রিপোর্ট, বলতে পারো এটা হচ্ছে একটা অ্যানালাইসিস রিপোর্ট। ওকে, এটা হচ্ছে তোমাদের একটা চ্যাপ্টারের অ্যানালাইসিস রিপোর্ট। অ্যানালাইসিস রিপোর্ট যেটা তোমাদের প্রতিটা চ্যাপ্টারে এরকম থাকা উচিত, প্রতিটা চ্যাপ্টারে এটা থাকা উচিত। এই অধ্যায় টাইপ সমূহ ধরো 2017 থেকে 2023 সাল পর্যন্ত, হ্যাঁ সাল পর্যন্ত সকল প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা গেছে, সকল প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা গেছে যে আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের টোটাল এই 7টা টাইপের প্রশ্ন আসছে। তার মানে তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে সমস্যা আছে কিনা, তখন তুমি বলতে পারো ভাই সমতা পারি না, হ্যাঁ, বা এইটা পারি না, আয়োডিমিতি পারি না। কিন্তু দেখো সবার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিটা আসলে কিরকম হওয়া উচিত। শেষ মুহূর্তের প্রস্তুতি হওয়া উচিত কম সময়ে একদম প্রিসাইজ পড়া, যেটার জন্য সবগুলো চ্যাপ্টার সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া থাকাটা জরুরি। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে বিগত বছরে কোন কোন টপিক থেকে কি রকম প্রশ্ন আসছে সেগুলো তুমি পারো কিনা, সেগুলোর বেসিক ক্লিয়ার আছে কিনা, এটা খুবই জরুরি। শুধু কেমিস্ট্রির জন্য না, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি সবগুলোর জন্য। এবং প্রত্যেকটা টাইপের বেসিক তোমার ক্লিয়ার আছে কিনা। তো দেখো আমাদের এখানে টাইপ 1 ঘনমাত্রা পিপিএম, পিপিবি, পিপিটি, এটা থেকে বিগত বছরগুলোতে প্রায় 30টার মতো প্রশ্ন আসছে। তার মানে এইটার বেসিক খুঁটিনাটি সবকিছু যদি তোমার ক্লিয়ার থাকে এগুলো সিকিউ এমসিকিউ তুমি অ্যানসার করতে পারবা। লঘুকরণ দেখেছো তোমার টেস্ট পেপারে যে পানি যোগ করলে ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হবে, মানে একটা ঘন দ্রবণের মধ্যে দ্রাবক যোগ করে আমরা লঘু করে ফেলি। মিশ্রিত দ্রবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয়। জারণ বিজারণ বিক্রিয়া দেখেছো। সমতাকরণ, স্টয়কিওমেট্রি, মানে ওই যে দেখেছো জারণ বিজারণ বিক্রিয়া সমতাকৃত সমীকরণকে কাজে লাগিয়ে বিভিন্ন পরিমাণ বের করা। বিক্রিয়কের থেকে উৎপাদের পরিমাণ, উৎপাদ থেকে ভেজালের পরিমাণ, লোহার টুকরার ভর নির্ণয়, যেটা স্টয়কিওমেট্রির পার্ট। লাস্টে হচ্ছে টাইট্রেশন নির্দেশক, খুব ইম্পর্টেন্ট। তো দেখো আমরা যেটা কভার করব এইটা হচ্ছে আমাদের একটা ক্লাসের জন্য এই অংশটা। এরপর লঘুকরণ, মিশ্রিত দ্রবণের প্রকৃতি, এটা হচ্ছে ক্লাস 1 এ পড়বো আমরা। এটা হচ্ছে ক্লাস 2 তে পড়বো আমরা, 2 নম্বর ক্লাসে বেসিক পড়বো, প্রশ্ন সলভ করব, সিকিউ এমসিকিউ সলভ করব। জারণ বিজারণ বিক্রিয়া, বিক্রিয়া সমতাকরণ, ঠিক আছে, এইটা পড়বো হচ্ছে আমরা ক্লাস 3 তে। এবং স্টয়কিওমেট্রি, ওই যে লোহার টুকরার ভর নির্ণয়, ভেজালের পরিমাণ নির্ণয় করা, ঠিক আছে, বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ নির্ণয় করা, এটা পড়বো হচ্ছে আমরা 4 নাম্বার ক্লাসে। এবং প্রত্যেকটা ক্লাসের 3টা পার্ট থাকবে। প্রথমে আমরা বেসিক পড়বো, এরপর আমরা সিকিউ পড়বো, এরপর আমরা সিকিউ পড়বো, এরপর আমরা এমসিকিউ পড়বো। কত সাল থেকে কত সাল? 2017 থেকে 2023 সাল পর্যন্ত। তাইলে তো ওকে নাকি? এবং বিগত ক্লাসগুলোতে আমি ঠিক এভাবেই তোমাদেরকে পড়িয়েছিলাম। এবং বিশ্বাস করো এই বেসিকটা পড়ানোর পরে তোমাদের দেখবা আর কোনো কিছু অজানা থাকছে না। এবং এই স্টাইলে লাস্ট তোমাদের যে 60 দিনের মতো তোমাদের সময় আছে, এভাবে তোমাদের পড়তে হবে। আশা করছি এভাবে যদি পড়ো একটা চ্যাপ্টার পড়তেও কম সময় লাগবে, রিভিশন দিতেও কম সময় লাগবে, এবং খুব ফ্যান্টাস্টিক একটা এনার্জি পাবা, একটা কনফিডেন্স পাবা। ঠিক আছে, ওকে। আর আমি কেমিস্ট্রি সবগুলো চ্যাপ্টার এইভাবে তোমাদেরকে গুছাই দিব, ঠিক আছে, যে কোন চ্যাপ্টার কয়টা টাইপ আছে এবং সেই টাইপের আন্ডারে তোমাকে আসলে কি কি পড়তে হবে। ঠিক আছে, আশা করছি কেমিস্ট্রি নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। হ্যাঁ, 4টা ক্লাস হবে, ফাইন।
তো আজকে আমরা প্রথম টাইপটা শুরু করব। হ্যাঁ, ওয়াও, ওকে, ক্লাস ডিউরেশন ম্যাক্সিমাম 3 ঘন্টা। হ্যাঁ, ওকে ফাইন। তো চলো আমরা প্রথম টাইপটা শুরু করব। আজকে হচ্ছে ক্লাস 1 এর জন্য টাইপ 1। এটা বেশ বড়, অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলো আমাদের এখানে জানতে হবে, পড়তে হবে। হ্যাঁ, ওকে, তো চলো। তো প্রথমে এই টাইপের মধ্যে আমাদের কয়েকটা বেসিক জিনিসপত্র আছে। মোল, তারপর হচ্ছে ঘনমাত্রা অর্থাৎ মোলালিটি, নরমালিটি, তুল্য সংখ্যা, তুল্য ওজন। হ্যাঁ, এগুলো জানার পাশাপাশি তোমাকে জানতে হবে যে আমাদের যে ঘনমাত্রার একক সমূহ রয়েছে পিপিএম, পিপিবি, পিপিটি, এগুলো কি এবং এগুলোর মধ্যে পরস্পর রূপান্তর আমরা আসলে কিভাবে করতে পারি। তো এগুলো জানার পরে দেখবা বোর্ডের সিকিউ বা এমসিকিউ যখন তোমাদেরকে দেখানো হবে খুব ইজিলি সেগুলো সলভ করতে পারবা। তো প্রথমে আসা যাক মোল। মোল রিলেটেড খুব সার্বজনীন একটা ইকুয়েশন আছে যেটা তোমাদের সবারই আসলে জানা থাকা দরকার। তো সেই সার্বজনীন সূত্র দিয়ে আসলে শুরু করব। সার্বজনীন মানে জন্মের পরেই আসলে এটা মুখস্থ থাকা উচিত তোমাদের সবার। সার্বজনীন সূত্র, মোলের একটা সার্বজনীন সূত্র। ধরো জন্মের পর থেকে নিজের নামের পাশাপাশি এই সূত্রটা মুখস্থ থাকা দরকার যদি তুমি আসলে কেমিস্ট্রি জানতে চাও, কেমিস্ট্রি পড়তে চাও। n is equal to, আমি পুরো সমীকরণটা লিখে ফেলি, তারপর তোমাদেরকে একটা একটা করে এক্সপ্লেইন করব। v 22.4 is equal to n divided by na pv rt, এরপর হচ্ছে sv। ওকে, তো এই যে দেখো আমরা একটা একটা করে একটু এক্সপ্লেনেশনে যাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোল। তো মোল আসলে আমাদের পুরো কেমিস্ট্রিতে মোল হচ্ছে একটা ঘটকের মতো। হ্যাঁ, ঘটক, ওর কাজ হচ্ছে কানেকশন করায় দেওয়া, একজনের সাথে আরেকজনের কানেকশন করায় দেওয়া। তো যে কোনো কিছুকে তুমি যখন কেমিস্ট্রি কোনো একটা ম্যাথ করতে যে আটকে যাবা তখন চিন্তা করবা আমরা যদি কোনোভাবে মোলের সাথে কানেক্ট করতে পারি তাহলে এই ম্যাথটা আসলে সহজেই মিলিয়ে ফেলা সম্ভব। তো এই যে ডাব্লিউ ডিভাইড বাই এম, এই ডাব্লিউটা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর। এটা হচ্ছে ভর যেটা হচ্ছে গ্রাম এককে, গ্রামে প্রকাশিত ভর গ্রাম এককে। আর এটা হচ্ছে আণবিক ভর, এমটা হচ্ছে এখানে আণবিক ভর। তাহলে এই টোটাল যে টার্মটা দেখো, এই যে টোটাল টার্মটা এটা কিসের সাথে কানেক্টেড? ভরের সাথে কানেক্টেড। তার মানে তোমার কাছে ভর থাকলে তুমি মোলে যেতে পারতেছো অথবা মোলের সাথে ভরকে কানেকশন তৈরি করতে পারতেছো। এবার দেখো ভি, ভি মানে হচ্ছে আয়তন, রাইট? ভি হচ্ছে আয়তন। ওকে, আর আমরা যদি এসটিপি তে চিন্তা করি, এটা হচ্ছে এসটিপি তে, এটা কিসে? এটা হচ্ছে এসটিপি তে। আমরা যদি চিন্তা করতাম এসএটিপি, যেটা তোমরা পরিবেশ রসায়নে পড়েছো, এসএটিপি যদি হতো, এসএটিপি হলে যেটা হতো n is equal to v divided by 24.789, 789 লিটার হতো। এটা অবশ্যই লিটারে। হ্যাঁ, এটা লিটারে। এসটিপি এবং এসএটিপি সম্পর্কে তোমাদের জানা থাকার কথা, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, আর এটা তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেটা প্রমাণ তাপমাত্রা এবং চাপ। তো এই যে দেখো আমরা এই যে টার্মটা দেখছি, এই টার্মটা কিসের সাথে কানেক্টেড? আয়তনের সাথে কানেক্টেড। অর্থাৎ কোনো একটা গ্যাসের আয়তন জানা থাকলে প্রমাণ অবস্থায় তুমি সেটার মোল সংখ্যা বের করতে পারবে। এরপর আসো এন। এন হচ্ছে দেখো এন এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, আর এনটা হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা। অণু বা পরমাণুর সংখ্যা, অণু বা পরমাণুর সংখ্যা। আর নিচে এসে দেখো এন এ, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার যার ভ্যালু হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 23। এবং এখানে একটা জিনিস খেয়াল করো যে তোমরা এখান থেকে কিন্তু অণু পরমাণুর সংখ্যার সাথে কানেক্ট করতে পারছো। যখন আমরা দেখবা সিকিউ এমসিকিউ সলভ করতে যাচ্ছি, 10 গ্রাম অ্যামোনিয়াতে অণু সংখ্যা কত, 5 লিটার মিথেন গ্যাসে পরমাণুর সংখ্যা কত, এরকম প্রশ্ন দেখবা এমসিকিউতে আমরা প্রায় ফেস করছি। তো আমরা যেহেতু এমসিকিউ বা সিকিউতে এই বেসিক জিনিসপত্রগুলো যেটা তোমরা 9 10 এও পড়ে এসেছো, একাডেমিকে তো অনেক পড়েছো, তো এটা আমাদের অণু বা পরমাণু সংখ্যার সাথে কানেক্ট করতে অনেক হেল্প করে, তাই না? ওকে, যদি এসএটিপি বলে দেয়, হ্যাঁ, যদি এসএটিপি বলে দেয় তখন আমরা 24.789 নিয়ে কাজ করব। আর যদি এসটিপি বলে তাইলে এসটিপি বললে আমরা 22.4 লিটার নিয়ে করব। আর যদি কোনো কিছু না বলে তাইলে 22.4 লিটার। ওকে, এটা হচ্ছে অণু সংখ্যার সাথে আমাদেরকে কানেক্ট করছে। এবার দেখো পি তে হচ্ছে প্রেসার, চাপ।
আদর্শ গ্যাস সমীকরণ, পরিবেশ রসায়ন অলরেডি তোমরা পড়ে ফেলছো, যেখানে দেখো তোমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, দেখছো না? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাসের যে সমীকরণ। তো সেখানে দেখো এই যে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা, ভি হচ্ছে আয়তন, পি হচ্ছে প্রেসার। তো দেখো এখানে আমরা দেখো চাপের সাথে কিন্তু মোলের সম্পর্ক তৈরি করলাম, চাপ, তাপমাত্রা, হ্যাঁ, এরপর আয়তন, যদিও আয়তনের সাথে আমরা অলরেডি সম্পর্ক তৈরি করেছি, মোলার গ্যাস ধ্রুবক। আর দেখো এসভি, এন ইজ ইকুয়াল টু এসভি, এসটা হচ্ছে সলিউবিলিটি, যদিও দ্রাব্যতা এবং ঘনমাত্রাকে একই রাশি বিবেচনা করে এখানে সমীকরণটা তৈরি করা হয়েছে, এবং ভিটা অবশ্যই লিটারে। অর্থাৎ যখন তুমি ঘনমাত্রা বের করতে যাবা তখন তোমাকে অলওয়েজ এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, ঘনমাত্রা, এন ইজ ইকুয়াল টু এসভি। যেমন এই সমীকরণটাকে আমরা যদি একটু মডিফাই করি তাহলে দেখো যেটা হয়, এন ইজ ইকুয়াল টু এসভি, ভিটা হচ্ছে লিটার, হ্যাঁ, ভিটা হচ্ছে লিটার। এবার তুমি চিন্তা করো যে তোমার এই যে এন, এন ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ডিভাইড বাই এম লিখতে পারি, তাই না? ডাব্লিউ ডিভাইড বাই এম লিখতে পারি। এবার দেখো তাহলে আমরা যদি এসভি লিখি লিটারে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এসভিএম, তাই না? এসভিএম। এবার দেখো এই ভিটা কিন্তু এখনো লিটারেই আছে। তুমি যদি এখান থেকে এস বের করতে চাও, ডাব্লিউ ডিভাইড বাই ভিএম, এমটা হচ্ছে আণবিক ভর। এবার এই ভিটা কিন্তু এখনো লিটার এককেই আছে। আমরা যদি মিলিলিটারে নিতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি করব আমরা তখন, 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইড বাই এমভি, এবং এই ফর্মুলাটা দিয়ে আমাদের অনেক ক্যালকুলেশন করতে হয়, যেটা কিন্তু আলটিমেটলি এই ফর্মুলা থেকে এসেছে, তাই না? তুমি এই ফর্মুলা দেখেছো সবাই, যে S is equal to 1000 W divided by MV। এই ভিটা কিন্তু আবার মিলিলিটার এককে বা কিউবিক সেন্টিমিটার, যে কোনো একটা বলতেই পারো। তো এই যে দেখো যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলাকে কানেক্ট করেছে n, বা এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি মোল সংখ্যা বা মোল নাম্বার। তো মোল নাম্বার দিয়ে আমরা যেহেতু সবাইকে কানেক্ট করতে পারছি, তার মানে প্রত্যেকটার মাঝখানে দেখো তো ইকুয়াল সাইন। তার মানে তোমার কাছে যদি ভর থাকে, ভর থেকে তুমি আয়তন বের করতে পারবা, আয়তন থেকে তুমি অনুসংখ্যা বের করতে পারবা, আবার ভর থেকে তুমি চাপ বের করতে পারবা, ভর থেকে তুমি ঘনমাত্রা বের করতে পারবা। স্টয়কিওমেট্রিক যে ফর্মুলা, তোমরা অনেকেই একাডেমিকে কি হয়, তোমরা ঐকিক নিয়মে ম্যাথ করো, অথচ জাস্ট সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, সূত্রটার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাইলে তুমি সূত্র বসিয়ে খুব ইজিলি ম্যাথটা করে ফেলতে পারো। ধরো তোমাকে বললো 50 লিটার অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত, আমার তো মোলে যাওয়ার দরকার নাই, লিটার মানে হচ্ছে আয়তন আর অণুর সংখ্যা, তার মানে আমি তখন এইটা সমান এইটা লিখবো, অর্থাৎ ভি ডিভাইড বাই 22.4 লিটার ইজ ইকুয়াল টু এন ডিভাইড বাই এন এ। আমার তো ঐকিক নিয়ম করার দরকার নাই, তাহলে ভি এর জায়গায় 50 লিটার বসাবো, এন এর জায়গায় অ্যাভোগাড্রোর সংখ্যা বসাবো, এন এর ভ্যালুটা বের করে ফেলবো, শেষ। তো মোল খুবই ইজি, হ্যাঁ। ওকে, আটকে যায় কেন? ঠিক আছে, তো দেখো মোল রিলেটেড যত ছোটখাটো জিনিসপত্র আছে আমরা কয়েকটা ম্যাথও করব, মানে এই সমীকরণগুলো তোমরা ছোটবেলা থেকে দেখে আসছো, এবং আরো একবার তোমাদেরকে রিমাইন্ডার দিলাম। এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা বলো? লাস্টের সূত্রটা কখন ইউজ করব? ধরো এই যে এটা ইউজ করবা যদি আয়তন মিলিলিটার অথবা কিউবিক সেন্টিমিটারে থাকে, তখন এটা ব্যবহার করবা। ঠিক আছে, যদি আয়তন মিলিলিটার অথবা কিউবিক সেন্টিমিটারে থাকে তাইলে তখন এটা ব্যবহার করবা। আর এটা হচ্ছে ঘনমাত্রা বের করার জন্য, ধরো ভি তখন যখন লিটারে থাকতেছে তখন এই ফর্মুলাটা ব্যবহার করবো আমরা। ওকে, হ্যাঁ, আমাদের এখানে একটা ভর দেওয়া আছে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তো 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কত মোল আমাদেরকে বলেছে। তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে ভর দেওয়া আছে, আর এখানে আমাদের এন বের করতে বলেছে, মোল বের করতে বলেছে। তাহলে মোলের সাথে ভরের কি সম্পর্ক, এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম। ঠিক আছে, তাহলে আমরা যদি ভ্যালুটা বসাই, 10 আণবিক ভর কত,
আণবিক ভর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 40। তাহলে দেখো 1/4, তাহলে দেখো 0.25 এত মোল। ঠিক আছে, এত মোল। দেখো খুবই ইজিলি আমরা সলভ করে ফেলতে পারলাম। 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল? হ্যাঁ, ধরো এরকম প্রশ্ন হলো যে 49 গ্রাম H2SO4 সমান কত মোল, এরকম প্রশ্ন যদি করে তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা দেখো। N ইজ ইকুয়াল টু গ্রামে প্রকাশিত ভর ডিভাইড বাই আণবিক ভর, তাহলে হাফ ইজ ইকুয়াল টু 0.50 মোল। এরকম শর্ট কোশ্চেন মাঝে মধ্যে এমসিকিউতে আসে, কিন্তু বেসিক ক্লিয়ার করার জন্য এটা খুবই জরুরি। হ্যাঁ, বেসিক ক্লিয়ার করার জন্য এটা কিন্তু আসলেই অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, সবাই একটু রেজুলেশনটা অ্যাডজাস্ট করে নাও যাতে ক্লাস আটকে না যায় তোমাদের। সবাই রেজুলেশন একটু অ্যাডজাস্ট করে নাও, আমার এখানে তো ক্লাস দেখা যাচ্ছে। ওকে, এখানে তো সমস্যা হচ্ছে না। ওকে, খুব বেশি পড়ানো হয়নি, এখানে তো সবই ক্লিয়ার দেখতে পাচ্ছি, সব ঠিক আছে। ওকে, তো এবার আসো আমরা পরবর্তী ম্যাথগুলোতে চলে যাব। প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থা বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, প্রমাণ অবস্থা বলতে বোঝানো হচ্ছে এসটিপি, তাই না? এসটিপি মানে প্রমাণ তাপমাত্রা এবং চাপ, এসটিপি। এরপর বলেছে 20 গ্রাম অক্সিজেন, তাহলে হচ্ছে আমরা ওই যে ডব্লিউ, গ্রামে প্রকাশিত ভর। গ্যাসের আয়তন কত? আয়তন মানে ভি বের করতে হবে। তাহলে দেখো কানেকশনটা কি, আমাদের ঐকিক নিয়ম করতে হবে না? আয়তনের সাথে ভরের সম্পর্ক, তাই না? ভর এবং আয়তনের মধ্যে আমরা দেখো যে ফর্মুলাটা লিখেছিলাম, n ইজ ইকুয়াল টু w ডিভাইড বাই m ইজ ইকুয়াল টু v ডিভাইড বাই 22.4, তাই না? তো এবার দেখো আমাদের মাঝখানে যে পার্টটুকু আছে এইটুকু দিয়েই আমরা কিন্তু এই ম্যাথটা সলভ করে ফেলতে পারি। তো দেখো ভ্যালুগুলো দেখো, w এর ভ্যালু দেওয়া আছে 20। হ্যাঁ, এরপর এরপর যেহেতু বলেছে অক্সিজেন গ্যাস, তাহলে আণবিক ভর হচ্ছে 32। আমাদের বের করতে হবে আয়তন এবং 22.4 লিটার। সো এখানে আমরা যদি সলভ করি তাহলে ভি ইজিক্যাল টু একটা বক্স পাবো, সেটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো খুবই ইজি ম্যাথ, 2 লাইনে করে ফেলতে পারতেছি আমরা। ঠিক আছে, জাস্ট 2 লাইনে আমরা করে ফেলতে পারছি। ওকে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। 10 লিটার সালফিউরিক অ্যাসিডে পরমাণু সংখ্যা নির্ণয় করো। 10 লিটার সালফিউরিক অ্যাসিডে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটাতে তোমরা অনেক ভুল করতে পারো। যদি বলে অণুর সংখ্যা এবং যদি বলে পরমাণুর সংখ্যা, তাহলে কিন্তু কেস ডিফারেন্ট। যদি বলতো অণুর সংখ্যা, যদি বলে অণুর সংখ্যা, সেভাবে আমরা প্রথমে ম্যাথটা করব। যদি বলে অণুর সংখ্যা, অণুর সংখ্যা, তাহলে কেসটা কি? কেস হচ্ছে আয়তন দেওয়া আছে, পরমাণু সংখ্যা বের করতে, অণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে দেখো আমরা বের করব হচ্ছে লিটার, যেহেতু 22.4 ইজ ইকুয়াল টু n ডিভাইড বাই na। তাহলে দেখো ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 10 লিটার, 22.4 ইজ ইকুয়াল টু n, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখানে সলভ করলে আমরা n এর একটা ভ্যালু পাবো, তাই না? এতটি অণু। এবার খেয়াল করো তোমরা, আমাদের এখানে বলা আছে দেখো সালফিউরিক অ্যাসিডে পরমাণু সংখ্যা কত। আমরা এক অণু সালফিউরিক অ্যাসিডের মধ্যে যতগুলো অণু রয়েছে সেটা বের করলাম আমরা। এখন তোমরা আমাকে বলো তো সালফিউরিক অ্যাসিডের মধ্যে পরমাণু সংখ্যা কত? এক অণু সালফিউরিক অ্যাসিডের মধ্যে আটকে যাচ্ছে। বোঝা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না।
দূর ক্লাস করা যায় এভাবে? প্রতিটা লাইন আটকায় যাচ্ছে নাকি? দেখেন প্লিজ, আমি দেখছি তো বৃষ্টির কারণে। 2.68 10 to the power 23। আচ্ছা, 2.68 into 10 to the power 23 আসলে কি আটকে যাচ্ছে? দেখো, একটা সালফিউরিক অ্যাসিডের মধ্যে এক অণু সালফিউরিক অ্যাসিডে পরমাণু আছে কয়টা? পরমাণু আছে, এক অণু সালফিউরিক অ্যাসিডে পরমাণু আছে, দেখো 4, 1 5 আর 2 7টা, 7টি, তাই না? পরমাণু আছে 7টি। তাহলে অতএব পরমাণুর সংখ্যা যদি বলা হয়, পরমাণুর সংখ্যা, ঠিক আছে, পরমাণুর সংখ্যা, তাহলে দেখো 2.68 into 10 to the power 23 into 5, ঠিক আছে, into 5, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আটকে যায়। এগুলো ইজি তো, এতটুকু ক্লিয়ার তোমাদের? তাহলে এখানে যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর অ্যাকচুয়ালি, এটাই অ্যান্সার। আগে নেট প্রবলেমটা সলভ করেন প্লিজ। বিপি নেটে প্রবলেম। 5 কেন, এটা তো হবে 7, সরি 5 না, অ্যাকচুয়ালি এটা হবে 7। যাক, মনোযোগ আছে, বোঝা যাচ্ছে একজন লিখছে 5 কেন, যাক মনোযোগ আছে, 7 হবে। হ্যাঁ, 7টা পরমাণু আছে তাই 7। না, যদি বলে অণুর সংখ্যা তখন আমরা এইটুকু দিয়েই শেষ করে ফেলবো। যদি বলে পরমাণু সংখ্যা তাহলে তোমাদেরকে একটা এক্সট্রা লাইন করতে হবে। হ্যাঁ, নেট প্রবলেম। বা 7টা হবে ভাইয়া, প্লিজ নেটটা ঠিক করেন, কিছু করেন ভাইয়া। অন্য রুমে শুরু করেন। 7 কেন হলো? আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ? এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? ওকে, আচ্ছা, পরবর্তী ম্যাথ, এই ম্যাথটা তোমাদের করতে হবে। হ্যাঁ, এই ম্যাথটা তোমাদের করতে হবে, এবং ম্যাথটা বেশ বেশ ইজি একটা ম্যাথ। হ্যাঁ, খুবই ইজি একটা ম্যাথ, জাস্ট বুঝতে পারলেই হবে। ওকে, তো ম্যাথটা আমরা একটু পড়ি। বন্দিপাশা শব্দটি 500 বার লিখতে 55 মিলিগ্রাম কার্বন খরচ হয়। 500 বার লিখতে 55 মিলিগ্রাম কার্বন খরচ হয়। একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হবে? একবার লেখার জন্য কতটি কার্বন পরমাণু খরচ হবে? একবার লেখার জন্য। এদিকে 500 বার ধরো বন্দিপাশলা লিখতেছি, সেটার জন্য কার্বন মানে কি? কার্বন মানে বুঝতেই পারছো, যেমন অনেক জায়গায় গ্রাফাইট দেওয়া থাকে, গ্রাফাইট মানেও কিন্তু কার্বন, কারণ কার্বনের রূপভেদ দুইটা, একটা হচ্ছে হিরক আর একটা হচ্ছে গ্রাফাইট। ওকে, তো এবার দেখো, 500 বার লিখতে 55 মিলিগ্রাম কার্বন খরচ হয়, একবার লিখতে
কতটি বলেছে, তার মানে সংখ্যা। হ্যাঁ, এখানে আমাদের সংখ্যা, পরমাণু, তাই না? পরমাণুর সংখ্যা বের করতে হবে। তাহলে পরমাণুর সংখ্যা আর হচ্ছে এদিকে দেওয়া আছে ভর। তাহলে আমাদের ফর্মুলা তো আমরা বুঝতেই পারছি যে আমাদের কোন ফর্মুলাটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে হবে, কোন ফর্মুলাটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো দেখো আমরা বুঝতেই পারছি যে আমাদের n divided by na is equal to w divided by m, এটা দিয়ে কাজ করতে হবে, তাই না? এটা দিয়ে কাজ করতে হবে। ওকে, তো এবার দেখো যদি এটা দিয়ে কাজ করতে হয়, এটা দিয়ে যদি কাজ করতে হয় আমাদের 500টির জন্য বা 500টির জন্য যে 55 মিলিগ্রাম ওটাকে একে নিয়ে চলে আসতে হবে। তার আমরা দেখি যে 500টি সাইনের জন্য 500টি বা 500 বার লিখতে 500 বার লিখতে 500 বার লিখতে খরচ হয় 55 মিলিগ্রাম। অতএব একবার লিখতে খরচ হয় কতটুকু? 55 ডিভাইড বাই 500, এত মিলিগ্রাম। তো একবার লেখার জন্য আমরা খরচটা কিন্তু বের করে ফেলছি, বা কতটুকু লাগে। কি বের করছি এটা অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি ভর বের করছি, তাই না? ভর, যে কার্বন হারিয়ে যায় সে হারিয়ে যাওয়া কার্বনের ভর। তাহলে দেখো আমরা বের করতে চাই কি? আমরা বের করতে চাই পরমাণুর সংখ্যা n 6.02 into 10 to the power 23। এবার দেখো কার্বন পরমাণু m, ভর কত? ভর হচ্ছে 12। w এর মান কত? ওই যে 55 ডিভাইড বাই 500, কারণ একটার জন্য 55 ডিভাইড বাই 500। এবার এই ডাব্লিউটা তো হচ্ছে গ্রামে প্রকাশিত ভর, রাইট? তাহলে এইটা তো আছে আমাদের অ্যাকচুয়ালি মিলিগ্রামে। তাহলে গ্রাম থেকে মিলিগ্রামে কিভাবে যাওয়া যায়? গ্রাম থেকে মিলিগ্রামে কিভাবে যাওয়া যায়? দেখো গ্রাম থেকে মিলিগ্রামে যাওয়ার উপায়টা কি? গ্রাম থেকে মিলিগ্রামে কিভাবে যেতে পারবা? সরি, মিলিগ্রাম থেকে গ্রামে কিভাবে আসতে পারবা? মিলিগ্রাম থেকে গ্রামে কিভাবে আসতে পারবা? দেখো 1000 মিলিগ্রামে 1 গ্রাম। তাহলে তুমি মিলিগ্রাম থেকে যখন গ্রামে যাবা তখন তোমাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1000 দ্বারা ভাগ করা 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করা, সেম কথা। তো এটা সলভ করলে তোমরা অ্যাকচুয়ালি n এর ভ্যালুটা পেয়ে যাবা। ভিন্ন ভিন্ন নামে এই ম্যাথটা ভিন্ন ভিন্ন ভাবে আসে, গ্রাফাইট দিয়ে আসে, 100টা স্বাক্ষর, 300টা স্বাক্ষর, অনেক ভাবে আসে। ম্যাথটা তোমরা অনেক বড় করে ফেলো, অনেক রকম ক্যালকুলেশন করো, কিন্তু এই ম্যাথটা অনেক সহজ। হ্যাঁ, ম্যাথটা অনেক সহজ, অনেক সহজ। এই টার্মটুকু কিসের জন্য লিখলাম? এইটুকু লিখলাম হচ্ছে একবার লেখার জন্য, একবার লেখার জন্য। ঠিক আছে? ওকে, ম্যাথটা কি বুঝতে পেরেছো সবাই? ম্যাথটা কি বুঝতে পারছো? 12 কই থেকে আসলো? 12 কই থেকে আসলো? 12 হচ্ছে কার্বন এর ভর, কার্বনের আণবিক ভর, মানে গ্রাম পারমাণবিক ভর 6.02 10 টু দি পাওয়ার 16। জি স্যার বুঝছি, কার্বনের আণবিক ভর। কমেন্ট চেক করেন, এই যে কমেন্ট চেক করছি। ক্লিয়ার? ওকে,
বাংলাদেশ থেকে এতটুকু ক্লিয়ার? ম্যাথ করে না গায়েন, নেট অনেক ল্যাগ দিচ্ছে। এখন তো ঠিক হয়ে যাওয়ার কথা, নেট তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। নেট কি ঠিকঠাক হইছে না? এখনো কি আটকে যায়? এতদিন পরে ক্লাসে আসলাম, আটকায় যাচ্ছে। কাউসার ভাইকে ডাকেন, কাউসার ভাইকে ডাকলে সমাধান হয়ে যাব। কাউসার, আটকে যাইতেছে যে। গত দিনগুলোতেও কি সেম হয়েছে? আজকে বেশি আটকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইয়াসিন অফিসে থাকলে ক্লাস আটকায় যায়। দেখো আটকে যাচ্ছে, সাউন্ড শোনা যায় ক্লিয়ার ভাবে, বাট ক্লাস আটকে যায়। ভাইয়া আগান, আগাইতে থাকি। এ কয়েকদিনে কি এরকম হচ্ছে? অবশেষে কাউসার ভাই, এখন তো মনে হচ্ছে আটকাচ্ছে না। শব্দ শিয়াসিনের, আসলে শব্দ শিয়াসিনের। আচ্ছা, পর টপিকে যাই। দেখো চলো, তুল্য সংখ্যা পড়বো আমরা এখন। তোমরা ভালো মতো বুঝতে না পারলে তো ক্লাস এইভাবে কন্টিনিউ করে লাভ হবে না। হ্যাঁ, বা কথা ক্লিয়ার আপনার? এত গোছানো একটা কন্টেন্টের ক্লাস নিতে আসলাম, আবার পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটাও মানে আসলে বুঝতে গেলে, পারতে গেলে বেশ মনোযোগ দিয়ে পড়তে হয়। মানে এভাবে ডিস্ট্রাকশন হইলে পরিমাণগত রসায়নের ক্লাস করতে পারবা না। আচ্ছা, আমি আমার ফোনে দেখি তো। ওকে, সৌরভ রয় লিখছে ভাই আগায় যান, ক্লাস কন্টিনিউ করেন। ওকে, তো চলো আমরা কন্টিনিউ করতে থাকি। আশা করি অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। কাউসারকে যেহেতু জানানো হয়েছে, হ্যাঁ কাউসারকে যেহেতু জানানো হয়েছে। ওকে, তো দেখো, তুল্য সংখ্যা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আমরা পড়বো, সেটা হচ্ছে তুল্য সংখ্যা। হ্যাঁ, তো এই যে তুল্য সংখ্যা, ইকুইভ্যালেন্স বা ইকুইভ্যালেন্স নাম্বার, হ্যাঁ, গ্রাম পার ইকুইভ্যালেন্ট তড়িৎ রসায়নে তোমাদের বুঝাইছিলাম। ওই যে যখন হচ্ছে তোমাদের পরিবাহিতা, তুল্য পরিবাহিতা পড়ায়, গ্রাম পার ইকুইভ্যালেন্স ছিল, তাই না? সিমেন্স সেন্টিমিটার স্কয়ার গ্রাম পার ইকুইভ্যালেন্স, মনে পড়ছে নিশ্চয়ই। সো আমরা তুল্য সংখ্যা পড়বো। তুল্য সংখ্যা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা তোমার কখনোই, ঠিক আছে, যেটা তোমার কখনোই ডিরেক্ট কখনো বলবে না যে তুল্য সংখ্যা কত, কিন্তু দেখবে এটা লবণের মতো, দেখা যায় না কিন্তু এটা খুবই কাজে লাগে। অর্থাৎ তোমার খাবারে যে লবণটা খাও, এটা হচ্ছে সে লবণের মতো। তুমি দেখবা না ডিরেক্ট কোথাও প্রশ্ন করছে যে তুল্য সংখ্যা কি, তুল্য সংখ্যা কেমনে হয়, কিভাবে হয়, কিন্তু দেখবা
ম্যাথ করতে গেলে সব জায়গায় তোমার এই তুল্য সংখ্যা লাগবে। ওকে, এই টপিকটা একটু পড়াই, দেখো এখনই নেট অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, আজকে ক্লাস চলুক, নেট আটকা के बाद। আপলোড স্পিড কম, হ্যাঁ প্রথমত ইলেকট্রিসিটি প্লাস আজকে অবজেকশন জানানো হয়েছে। আচ্ছা চলো তো তুল্য সংখ্যাটা আমরা একটু পড়ার চেষ্টা করি। তুল্য সংখ্যা বলতে আসলে কি বোঝায়, এবার ডিস্ট্রাকশন হলে ক্লাসের ফ্লোটাও নষ্ট হয়ে যায়। তো দেখো তুল্য সংখ্যা বলতে কি বোঝায়, তুল্য সংখ্যার এক একটা ডেফিনেশন এক এক রকম। হ্যাঁ, তুল্য সংখ্যা বলতে বোঝায় যার ভাব নেওয়ার মতো যা আছে, যার ভাব নেওয়ার মতো যা আছে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। যেমন ধরো তোমাদের ইয়াসিন ভাই খুব ভালো ক্রিকেট খেলে, কিন্তু ও যখনই ক্রিকেট খেলবে সর্বোচ্চ 1 রান করে, তার মানে ইয়াসিনের তুল্য সংখ্যা হচ্ছে 1। যেমন তোমাদের ডিডিটি ভাই, তো ডিডিটি ভাইয়ের যদি বলা হয় তার গর্ব করার সব থেকে বড় জায়গা কি, ওয়ান এন্ড অনলি, সে হচ্ছে উগান্ডা থেকে আগত। তাহলে তার গর্ব করার যে জিনিসটা, এই যে উগান্ডা থেকে আগত, তার মানে তার তুল্য সংখ্যার নাম হচ্ছে উগান্ডা। গর্ব করার যে জিনিসটা সেটাই হচ্ছে, হ্যাঁ গর্ব করার যে জিনিসটা সেটাই হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে দেখো গর্ব করার জিনিসটা কি আসলে, মানে যার যেটা পরিচয়। ধরো যে কমেন্ট করতেছে তোমাদের সাব্বির আলী, হ্যাঁ তো সাব্বির আলী ধরো তোমার হচ্ছে কি করে, সাব্বির আলীর ধরো একসাথে অনেকের সাথে সম্পর্ক, ধরো ওর 3টা খুব ভালো বান্ধবী আছে, হ্যাঁ সাব্বির আলীর। তার মানে সাব্বির আলী এটা নিয়ে ভাব নিতে পারে, কিন্তু আমরা কি দেখবো, আমরা দেখবো যে সাব্বির আলীর তুল্য সংখ্যা হচ্ছে 3। বা তোমরা ধরো যারা কমেন্ট করছো, তোমাদের সার্কেলে তোমার বন্ধু হচ্ছে 3টা, তার মানে তোমার তুল্য সংখ্যা হচ্ছে 3, মানে এরকম অ্যাকচুয়ালি। ধরো একটা ধাতুর পরিচয়টা কি, পরিচয় হচ্ছে তার সক্রিয় যোজনী কত। অথবা ধরো একটা অ্যাসিড, সে কয়টা H+ ত্যাগ করতে পারে, সেটাই হচ্ছে তার ভাব নেওয়ার জায়গা, সেটাই হচ্ছে তার মানে পরিচয় দেওয়ার জায়গা, সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। একটা ক্ষার কতগুলো OH- ত্যাগ করে, সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। একটা লবণ, তার ক্যাটায়নের চার্জই হচ্ছে তার তুল্য সংখ্যা। এইভাবে মনে রাখো, একটাই সিগনিফিকেন্ট টার্ম, সেটা দিয়ে ওই মৌলকে অথবা ওই যৌগকে জাজ করা যায়, সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। খুবই ইজি, হ্যাঁ খুবই ইজি। ওকে, তো যেমন তোমাদের সৈকত আব্দুল্লাহ ভাই সেদিন একটা ছবি আপলোড দিয়ে ক্যাপশন দিছে, প্রথমবার কিন্তু শেষবার নয়। হ্যাঁ, তার মানে সে বারবারই কিন্তু কাজটা করতে থাকবে, তার মানে তার তুল্য সংখ্যা কিন্তু অসীম। যেই সেন্সে সাব্বির আলীরে বুঝাইলাম আর কি। ওকে, তো এবার আসো অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, আমরা একটু দেখতে থাকি অ্যাসিডের ক্ষেত্রে কি হয় তুল্য সংখ্যার ব্যাপারটা। ধরো আমরা যদি বলি প্রতিস্থাপনীয় H+ এর সংখ্যা, যতগুলো H+ সে প্রতিস্থাপন করতে পারে। যেমন যদি বলা হয় HCl এর ক্ষেত্রে তুল্য সংখ্যা কত, 1, কারণ একটা HCl হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে। H2SO4 এর তুল্য সংখ্যা কত, 2, কারণ 2টা H+ কে সে প্রতিস্থাপিত করতে পারে। H3PO4 এর তুল্য সংখ্যা কত, 3, কারণ 3টা H+ কে সে প্রতিস্থাপিত করতে পারে। এরপর ধরো যদি বলা হয় HClO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 1। আবার CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, এখানে দেখে মনে হইতে পারে এর তুল্য সংখ্যা হচ্ছে 4, কারণ হাইড্রোজেন আছে কয়টা, 4টা, কিন্তু না, এর অ্যাকচুয়ালি একটা হাইড্রোজেন যেটা সে প্রতিস্থাপিত করতে পারে, এজন্য তুল্য সংখ্যা 1। আবার ধরো HCOOH, এখানে তুল্য সংখ্যা 1, কারণ একটা মাত্র H সে প্রতিস্থাপিত করতে পারে, একটা মাত্র H+ সে প্রতিস্থাপিত করতে পারে।
ঠিক আছে, এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে যে কতগুলো H+ সে প্রতিস্থাপিত করতে পারে, সেটার উপর বেস করেই তার তুল্য সংখ্যা নির্ধারিত হয়। আবার ধরো অক্সালিক অ্যাসিড আছে COOH, এখানে কিন্তু এই দুইটা হাইড্রোজেন সে প্রতিস্থাপিত করতে পারে, এই জন্য এর তুল্য সংখ্যা হচ্ছে 2। কয়েকটা ব্যতিক্রম আছে যেটা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে তোমাদের পড়ার কথা। H3PO4 এর তুল্য সংখ্যা 3, কিন্তু H3PO3 এর তুল্য সংখ্যা হচ্ছে 2, আর H3PO2 এর তুল্য সংখ্যা হচ্ছে 1। এটা হচ্ছে ব্যতিক্রম, যেটা তোমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে পড়ানোর কথা যখন পিএইচ পড়ানো হয়, কারণ এখানে 3টা হাইড্রোজেন থাকলেও প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হচ্ছে 2টা, কারণ আরেকটা হাইড্রোজেন থাকে ফসফরাসের সাথে। ফসফরাস এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা একদম সেম বা কাছাকাছি। এখানেও প্রতিস্থাপিত হাইড্রোজেন আছে 3টা, এখানেও হাইড্রোজেন আছে 3টা, কিন্তু প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে 1টা। বাকি 2টা হাইড্রোজেন সরাসরি ফসফরাসের সাথে কানেক্টেড। ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা 2.1, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, এই জন্য ওই হাইড্রোজেনটা প্রতিস্থাপন করতে পারে না। এই জন্য H3PO2 এর তুল্য সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, তো আপনার ক্লাস আটকায়, মানে আর কারোটা আটকায় না, আপনারটা শুধু আটকায়। আশা করছি এটুকু তোমরা বুঝতে পেরেছো। আসলেই তো আটকায়। বুঝি নাই ভাই। আচ্ছা, একটু ব্রেক নিয়ে দেখি, ক্লাসটা এখানে শেষ করছি। 10 মিনিটের মধ্যে তোমাদের আপডেট জানাচ্ছি। এভাবে আসলে এরকম একটা গোছানো, এরকম একটা কন্টেন্টের ক্লাস দেখো, তোমাদের জন্য কি দারুণ ভাবে ক্লাসটা গুছাইছিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবা। দেখো, এরপর তুল্য সংখ্যাতে যাব, তুল্য ভরে যাব, হ্যাঁ, তারপর ঘনমাত্রাতে যাব, শতকরা ঘনমাত্রাতে যাব, পিপিএম, পিপিবি, পিপিটি তে যাব, সকল এককের রূপান্তরে যাব, তারপর সিকিউ সলভিং এ দেখো বরিশাল বোর্ড 2023 একটা রাখছি, তারপর সিলেট বোর্ড 2023 এর গ রাখছি, দিনাজপুর বোর্ড 2023 এর গ রাখছি, তারপর ঢাকা বোর্ড 2022 এর গ রাখছি, যশোর বোর্ড 22 এর গ রাখছি, চট্টগ্রাম বোর্ড 22 এর গ রাখছি, বরিশাল 22 এর গ রাখছি, হ্যাঁ, তারপর বরিশাল 22 এর আবার ঘও রাখছি, দিনাজপুর 22 এর গ রাখছি, ঢাকা বোর্ড 21 এর গ রাখছি। কেন? কারণ সবগুলোই হচ্ছে আজকের এই টাইপ রিলেটেড। দেখো টাইপটা কি রকম ছিল, টাইপটা ছিল দেখো এই যে বলছিলাম না, ক্লাস 1 এ হচ্ছে ঘনমাত্রা, পিপিএম, পিপিবি, পিপিটি, এখান থেকে প্রায় 25টার মতো প্রশ্ন আসছে, 25 থেকে 30টা, সবগুলো প্রশ্ন আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম। যাই হোক, 10 মিনিটের একটা ব্রেক নিয়ে দেখি আবার ক্লাসটা শুরু করে কন্টিনিউ করা যায় কিনা। ঠিক আছে, সব দোষ ডিডিটি ভাইয়ের, হ্যাঁ, সব দোষ ডিডিটি ভাইয়ের। ওকে, সো একটু ব্রেক নিয়ে দেখি, তারপর আবার ক্লাসে আসার চেষ্টা করবো, না হলে গ্রুপে পোস্ট দিয়ে আপডেট দিব। মানে গত 2 দিন ধরে এটার কন্টেন্ট সাজাচ্ছিলাম, তো ক্লাসটা নিতে না পারাটা আমার জন্য তোমাদের থেকে বেশি কষ্টের। ঠিক আছে, ওকে, আমি গ্রুপে আপডেট জানাচ্ছি, ক্লাস শুরু করলে তো আপডেট পাচ্ছই, আমি 10 মিনিটের মধ্যে পোস্ট করে দিব। ওকে, আমার পক্ষ থেকে খুবই সরি, চেষ্টা করছি এটা সমাধান করার। আল্লাহ হাফিজ।